2013 সালের 24 এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে পড়ার পর পরিপাটি করে সাজিয়ে তোলা হয়েছিল এক অলৌকিক উদ্ধার নাটক। 17 দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে রেশমা নামের এক গার্মেন্টস কর্মীকে জীবিত উদ্ধার দেখিয়ে সরকার জাতির সামনে এমন এক চিত্র তুলে ধরেছিল যা বাস্তব নয়, বরং ছিল একটি কল্পিত রাষ্ট্রীয় অভিনয়। শুরু থেকে শেষ পর্যন্ত এই পুরো কাহিনী ছিল চিত্রনাট্য মাফিক তৈরি করা এক প্রোপাগান্ডা, যার পেছনে ছিল শেখ হাসিনার সরাসরি নির্দেশ, সেনাবাহিনীর বাধা উপেক্ষা করে প্রশাসনিকভাবে বাস্তবায়ন করা একটি রাজনৈতিক প্রচারাভিযান। ঘটনার শুরুর দিকে শেখ হাসিনার প্রশাসন যখন বুঝে যায় রানা প্লাজার ভয়াবহতা আন্তর্জাতিক গণমাধ্যমে সরকারের চরম ব্যর্থতা হিসেবে প্রচারিত হচ্ছে, তখন শুরু হয় পরিস্থিতি ঘুরিয়ে দেওয়ার অপচেষ্টা। উদ্ধার অভিযান চলাকালে নবম পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত চৌধুরী হাসান সারওয়ার্দির কাছে শেখ হাসিনা সরাসরি ফোন করে বলেন, অনেক উদ্ধার হয়েছে, এবার চাপা দাও। সেনাপ্রধান তখন স্পষ্টভাবে বলেন, আমি এ আদেশ মানতে পারি না। এরপরই তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং পরবর্তী সময়ে কারাবন্দী করা হয়। এই ঘটনাই প্রথম প্রমাণ সরকার রানা প্লাজার বাস্তবতা সামনে আনতে চায়নি, বরং একটি মন গড়া উদ্ধার নাটক বানাতে চেয়েছিল। রেশমা নামের যাকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার দেখানো হয়, তার শরীরে কোনো ময়লা ছিল না, হাতে কোনো দাগ ছিল না, এমনকি তার গায়ে থাকা থ্রিপিসটিও ছিল ধোয়া ও পরিচ্ছন্ন। 17 দিন ধরে কোনো খাদ্য, পানি, আলো ছাড়া এক ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচে পড়ে থাকার বাস্তবতা তাকে দেখে বোঝা যায়নি। চিকিৎসা বিজ্ঞান ও উদ্ধার কর্মীদের মতে এমন পরিস্থিতিতে কেউ বেঁচে থাকলেও তার শরীর নিস্তেজ, ত্বক শুকিয়ে যাওয়া, চোখে ক্লান্তি ও চুল এলোমেলো অবস্থায় থাকার কথা। অথচ রেশমা যখন ক্যামেরার সামনে আসে তখন সে একেবারে প্রস্তুত অবস্থায় কথা বলে, সাংবাদিকদের প্রশ্নে স্মার্টলি জবাব দেয় এবং কোনো ধকলের চিহ্ন ছাড়াই হাসি মুখে দাঁড়িয়ে থাকে। এই দৃশ্যের পরপরই দেশের ভেতর ও বাইরে শুরু হয় প্রশ্ন, এই উদ্ধার কি আদৌ বাস্তব নাকি একটি পরিকল্পিত মিডিয়া শো? এই প্রশ্ন আরো তীব্র হয় যখন উদ্ধার অভিযান শুরুর আগেই ধ্বংসস্তূপ এলাকা ঘিরে ফেলে র্যাব, পুলিশ, সংবাদ মাধ্যম, স্বেচ্ছাসেবী দল, সাধারণ মানুষ, সবাইকে দূরে সরিয়ে দেওয়া হয়। এমনকি সেনাবাহিনীকেও উদ্ধার অভিযানের মূল এলাকা থেকে সরে যেতে বলা হয়। এরপর 3 দিন কোনো উদ্ধার হয় না, অথচ হঠাৎ করে চতুর্থ দিনে শেখ হাসিনার পছন্দের মিডিয়া টিম ঢুকে ঘটনাস্থলে এবং ঠিক তার পরদিন সকালে নাটকীয়ভাবে রেশমা নামক চরিত্র উদ্ধার হয়। সরকারের পক্ষ থেকে প্রেস রিলিজ পাঠানো হয়, বলা হয় বাংলাদেশ অলৌকিকভাবে বেঁচে থাকা এক নারীকে পেয়েছে। কিন্তু বাস্তবতা ভিন্ন ছিল। যমুনা টিভি, এনটিভি ও একাধিক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে রেশমা নামের সেই নারী আসলে রানা প্লাজা ধসের দিনই বেরিয়ে এসেছিলেন। তার এক সহকর্মী এনাম বলেন, তারা দুজনেই সকালেই আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে রেশমা নিখোঁজ বলে ঘোষণা দিয়ে তাকে সরকারের প্রোপাগান্ডার অংশ বানানো হয়। উদ্ধার নাটক শুরু হওয়ার আগে রেশমাকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে কিছুদিন অদৃশ্য রাখা হয়। নাটকের দিন তাকে রংচঙে কাপড় পরিয়ে ধ্বংসস্তূপে ঢোকানো হয় এবং সংবাদ মাধ্যমে প্রচার করা হয় সেটি উদ্ধার। যে বিষয়টি আরও স্পষ্ট করে এই নাটকটি সাজানো ছিল তা হলো, উদ্ধারের পরদিনই রেশমাকে নিয়ে যাওয়া হয় রেডিসন হোটেলে। একজন দরিদ্র গার্মেন্টস কর্মী যে 17 দিন ধ্বংসস্তূপে ছিল বলে দাবি করা হচ্ছে, তাকে কে, কিভাবে, কি যোগ্যতায় রাজধানীর 5 তারকা হোটেলে চাকরি দিল? তাকে কিভাবে মাত্র 2 দিনের মধ্যে ট্রেনিং দিয়ে মিডিয়াতে ব্রিফ করার মতো প্রস্তুত করে তোলা হলো? এরপর তাকে দেশ বিদেশের বিভিন্ন টিভি প্রোগ্রামে পাঠানো হয় যেন সে বাংলাদেশের একটি জয়গাথার মুখপাত্র। এখানেই শেষ নয়। এই নাটকের জন্য সেনাবাহিনী, গণমাধ্যম ও জনগণকে যেভাবে ব্যবহার করা হয়েছে তা শুধু নৈতিক অপরাধ নয়, এটি ছিল রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভয়ঙ্কর প্রতারণার দৃষ্টান্ত। শেখ হাসিনা তার প্রশাসনকে ব্যবহার করে একটি জাতীয় শোকের নাটক বানিয়েছেন শুধু নিজের জনপ্রিয়তা ফেরানোর জন্য। আন্তর্জাতিকভাবে যখন বাংলাদেশের শ্রমিক নিরাপত্তা নিয়ে প্রবল চাপ তৈরি হচ্ছিল, তখন রেশমা উদ্ধার নামে একটি সাজানো রিলিফ স্টোরি তৈরি করে সেই চাপ থেকে দৃষ্টি ঘুরিয়ে নেওয়ার চেষ্টা হয়। এই ধরনের পরিকল্পিত মিথ্যাচার কেবল সাময়িক প্রচারণা দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে রাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে দেয়। আন্তর্জাতিক শ্রম সংস্থাগুলো এরপর থেকে বাংলাদেশের দেওয়া তথ্যকে সন্দেহের চোখে দেখতে শুরু করে। বাংলাদেশের গার্মেন্টস খাতেও বিদেশি ক্রেতারা নিরাপত্তা ও মানবাধিকার ইস্যুতে আরও কঠোর হয়। অথচ এই প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনা নিজেকে জাতির উদ্ধারকর্তা হিসেবে তুলে ধরতে সক্ষম হন, কারণ রাষ্ট্রীয় যন্ত্র, মিডিয়া ও বাহিনী সবকিছু তার কন্ট্রোলে ছিল। সোজা কথা, রেশমা উদ্ধারের ঘটনাটি রাষ্ট্রীয়ভাবে সাজানো একটি স্ক্রিপ্টেড প্রোপাগান্ডা,
যেখানে শেখ হাসিনার উদ্দেশ্য ছিল রাজনৈতিক ব্যর্থতা ও প্রশাসনিক নিষ্ক্রিয়তা ঢেকে দিয়ে একটি অলৌকিক নাটক তৈরি করা। আর এতে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে দেশের সম্মান, সেনাবাহিনীর মর্যাদা এবং জনগণের বুদ্ধিমত্তার। কারণ এই জাতিকে শেখ হাসিনা বোঝাতে চেয়েছেন তারা সত্য বুঝতে অক্ষম। বাস্তবে যা ঘটেছে তা হলো একটি ভয়াবহ মানবিক বিপর্যয়কে সরকার বানিয়েছে রাষ্ট্রীয় নাটক, আর তার পরিচালক ছিলেন শেখ হাসিনা নিজে। রেশমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে দেশের ভেতরে যখন প্রশ্ন ওঠে এটা কি আদৌ বাস্তব নাকি সাজানো, তখন শেখ হাসিনা সরকার তার চিরচেনা কৌশলে রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে নামিয়ে দেয় সত্য গুম করতে। একদিকে সেনাবাহিনীকে চাপ দেওয়া হয় উদ্ধার থামাতে, অন্যদিকে গণমাধ্যমকে দেওয়া হয় নির্দেশ তারা যেন সরকারের স্ক্রিপ্ট ছাড়া কোনো তথ্য প্রচার না করে। এই অংশটি তুলে ধরে কিভাবে রাষ্ট্র ব্যবস্থা ব্যবহৃত হয় একটি ভুয়া গল্প প্রতিষ্ঠার জন্য। প্রথমত, যখন সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের কমান্ডার জেনারেল মেজর চৌধুরী হাসান সারওয়ার্দী প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উদ্ধার বন্ধ করে ধ্বংসস্তূপ চাপা দেওয়ার নির্দেশ পান, তখন তিনি এই আদেশ প্রত্যাখ্যান করেন। সেই সিদ্ধান্তের পরপরই তাকে অকারণে বিরক্তিকর চরিত্র হিসেবে রাষ্ট্রের শত্রু বানিয়ে সরিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে কারাবন্দী করা হয় প্রায় ১ দশক ধরে। এই ঘটনায় প্রমাণ করে সরকার এই উদ্ধার নাটক নিয়ে কোনো ভিন্ন মত বা প্রশ্ন সহ্য করতে রাজি ছিল না। সেনাবাহিনীর মতো পেশাদার বাহিনীকে প্রকাশ্যে রাজনৈতিক নির্দেশে নিয়ন্ত্রণ করার এই নজির রাষ্ট্রের জন্য এক গভীর বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করেছে। তৎকালীন সময়ের প্রত্যক্ষদর্শী সেনা অফিসাররা বিভিন্ন মাধ্যমে জানিয়েছেন, রেশমা উদ্ধার দৃশ্যের আগে উদ্ধার এলাকাকে ৩ দিন সম্পূর্ণ ব্লক করে রাখা হয়েছিল। কোনো সাংবাদিক, স্বেচ্ছাসেবক বা স্বাধীন সংস্থা প্রবেশ করতে পারেনি। এমনকি সেনাবাহিনীকেও পর্যবেক্ষক অবস্থানে রেখে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয় একটি বিশেষ গোয়েন্দা ইউনিট। এরপর সরকারের চিহ্নিত কিছু মিডিয়া হাউসকে ঢুকতে দেওয়া হয় যারা প্রস্তুত ছিল ক্যামেরা, স্পটলাইট এবং সাজানো স্ক্রিপ্ট অনুযায়ী দৃশ্য ধারণ করতে। এরপর শুরু হয় রাষ্ট্রীয় ভিজুয়াল ক্যাম্পেইন। রেশমার মুখে হাসি, গায়ে নতুন থ্রি-পিস, হাতে কাটা নখ, মুখে ক্লান্তিহীন অবস্থা। এই দৃশ্য রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে পরিচালিত পিআর প্রজেক্টের রূপ নেয়। একই দিনে তাকে সরাসরি রাজধানীর রেডিসন ব্লু হোটেলে নিয়ে যাওয়া হয়, যেখানে সবার প্রশ্ন ছিল একজন গার্মেন্টস শ্রমিক ১৭ দিন ধ্বংসস্তূপে পড়ে থাকার পর কিভাবে এত দ্রুত প্রেস কনফারেন্সে অংশ নিতে পারে। এত বড় একটি ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য যেখানে বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত ছিল, সেখানে শেখ হাসিনা সরকার সব রকম তদন্ত বন্ধ রাখে। কোনো কমিশন গঠন করা হয় না, কোনো প্রতিবেদন প্রকাশ পায় না, সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো ডকুমেন্ট মিডিয়ার প্রকাশ পেতে দেওয়া হয়নি। এটি রাষ্ট্রের ইতিহাসে বিরল ঘটনা, যেখানে এক ঐতিহাসিক বিপর্যয়ের মাঝখানে ঘটেছে তথাকথিত অলৌকিক উদ্ধার, অথচ তার পেছনের ঘটনা জানতে দেওয়া হয়নি কাউকে। আরও বিস্ময়কর তথ্য হলো, এই নাটক ফাঁস হওয়ার পর আন্তর্জাতিক গণমাধ্যম যেমন আল জাজিরা, দ্য মিরর, দ্য গার্ডিয়ান প্রমাণ চেয়েছিল। তখন সরকারের পক্ষ থেকে কেউ কোনো তথ্য দিতে পারেনি। উল্টো দেশের ভেতরে যারা এই ঘটনাকে ভুয়া বলে সন্দেহ করেছিল তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মন্তব্য করার অভিযোগ তোলা হয়। একই সময় যেসব সাংবাদিক এই ঘটনার প্রকৃত তথ্য বের করতে চেয়েছিলেন তাদের উপর নজরদারি বাড়ানো হয়। সংবাদ মাধ্যমগুলোতে উপরিভাগ থেকে নিষেধাজ্ঞা আসে। এই ঘটনা নিয়ে আর কোনো অনুসন্ধানী প্রতিবেদন ছাপা যাবে না। এটি ছিল গণমাধ্যমের ওপর সরাসরি নিয়ন্ত্রণ প্রয়োগের বাস্তব দৃষ্টান্ত। এই নাটকীয় ঘটনার মাধ্যমে শেখ হাসিনা সরকার যে বার্তা দেয় তা স্পষ্ট। এই দেশে সত্য বলে কিছু নেই, যা বলবে সরকার সেটাই সত্য। রাষ্ট্রযন্ত্র, মিডিয়া, আইন শৃঙ্খলা বাহিনী সবকিছু সরকার নিজের মতো ব্যবহার করতে পারে এবং সেই ব্যবহারের পেছনে কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। আন্তর্জাতিক পর্যায়ে এই প্রোপাগান্ডা সফল হয়নি, বরং 2013-14 সালের মধ্যেই ক্লিন ক্লোথস ক্যাম্পেইন, ওয়ার্কার্স রাইটস কনসোর্টিয়াম এবং এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ এদের পক্ষ থেকে একাধিকবার রেশমা নাটকের সত্যতা নিয়ে তদন্ত দাবি করা হয়। কিন্তু শেখ হাসিনা সরকার সব সময় সে প্রশ্ন এড়িয়ে গেছে। এর ফল ছিল দীর্ঘমেয়াদে বাংলাদেশের শ্রমিক নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের মধ্যে অনাস্থা তৈরি হয় এবং দেশের পোশাক খাতকে বাধ্যতামূলকভাবে অ্যাকর্ড ও অ্যালায়েন্সের অধীনে যেতে হয়, যেটা একটি সার্বভৌম রাষ্ট্রের জন্য অপমানজনক ছিল। এইভাবে রেশমা উদ্ধার নাটক একদিকে সরকারকে সাময়িকভাবে প্রচার দিয়েছে, অন্যদিকে রাষ্ট্রের সম্মান, সেনাবাহিনীর মর্যাদা এবং মানুষের উপর আস্থা চিরতরে নষ্ট করেছে। শেখ হাসিনা তার রাজনৈতিক ব্যর্থতা ঢাকতে একটি জাতীয় শোককে মঞ্চ করে ফেলেছে, আর এই মঞ্চের ব্যাকস্টেজে ছিল সেনাবাহিনীর অসহায় অবস্থান, গণমাধ্যমের নিয়ন্ত্রিত নিঃশ্বাস এবং সত্য অনুসন্ধানীদের থামিয়ে দেওয়া। রেশমা উদ্ধার নাটক রাষ্ট্র পরিচালনার ইতিহাসে এমন এক ভয়ঙ্কর উদাহরণ, যেখানে একটি বৈশ্বিক মানবিক বিপর্যয়কে রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করা হয়।
এই নাটক কেবল 2013 সালের একটি কাণ্ড নয়, এটি বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থার ভেতরে একটি চিরস্থায়ী ক্ষত তৈরি করেছে, যার প্রভাব আজও রয়ে গেছে দেশের প্রতিটি কাঠামোয়। শেখ হাসিনা সরকার এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ করেছে প্রয়োজনে তারা রাষ্ট্রযন্ত্র, সেনাবাহিনী, গণমাধ্যম, এমনকি মৃতদের স্মৃতিকেও ব্যবহার করতে পারে নিজেদের ব্যর্থতা ঢাকতে। শেখ হাসিনা বিশ্বাস করেছেন জাতিকে মিথ্যা দেখিয়ে, কান্না দিয়ে, নাটক দিয়ে বোঝানো সম্ভব সবকিছু ঠিক আছে। তিনি ধরে নিয়েছেন এই দেশের জনগণ প্রশ্ন তুলবে না, তদন্ত চাইবে না, চ্যালেঞ্জ করবে না। এই অবজ্ঞাই আজ রাষ্ট্র ও জনগণের মধ্যকার বিশ্বাসের সবচেয়ে বড় দেয়াল।